বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পদার্থের দ্বৈত প্রকৃতি ও বিকিরণ। এই অধ্যায় থেকে এমন কিছু কোশ্চেন এবং তার অ্যান্সার নিয়ে কথা বলবো যার মধ্য থেকে অবশ্যই দুটি কোশ্চেন পরীক্ষাতে আসবে। প্রথমে এখানে কোশ্চেন কি আছে দেখো, আলোক তড়িৎক্রিয়া কি। আমরা এখানে যে কোশ্চেনগুলো এখানে দেখতে পাচ্ছি বলে আলোক তড়িৎক্রিয়া কি, আলোক তড়িৎ প্রবাহ কি, ইহা আপাতিত আলোর তীব্রতা ও কম্পাঙ্কের উপর কিভাবে নির্ভর করে। ধরো এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা এর উত্তর কোথায় পাবে? আমি যে প্রশ্ন উত্তরে পদার্থবিদ্যার প্রশ্ন উত্তর ধরে ধরে যে আলোচনাগুলো করে রেখেছি, ক্লাস আকারে দিয়ে রেখেছি, ভিডিওতে ওখানে ফ্রি ভিডিও পেয়ে যাবে এই চ্যানেলে। তো সেখানে এই প্রশ্নের সব উত্তর দেওয়া আছে, করে দেওয়া আছে। ওগুলো একবারে ধরে ধরে কোশ্চেন ধরে ধরে এইভাবে আলোচনা করা রয়েছে এবং তার অ্যান্সার কি হবে সেগুলোও দেওয়া রয়েছে, ওইখান থেকেই এগুলো পেয়ে যাবে। আর যেটা করার নেই ওখানে, দুই একটি নিউমেরিক্যাল প্রবলেম যেগুলো করার নেই আমি এখানে সেগুলোর সমাধান করে দেব। যেগুলো করা আছে আমি শুধু কোশ্চেনগুলো বলে দিচ্ছি, এবং যে কোশ্চেনটা খুব বেশি ইম্পর্ট্যান্ট তাও আমি বলছি, সেইগুলো একটু গুরুত্ব সহকারে দেখে নেবে। আর নিউমেরিক্যাল যেগুলো ওখানে করা নেই এখানে আমি করে দেব, এগুলো ভালো করে দেখতে হবে। তাহলে এখানে প্রথম কোশ্চেন যেটা দেওয়া রয়েছে বললাম, এই কোশ্চেনটি পরীক্ষাতে আসে। তারপরে দেখো, কার্য অপেক্ষক কি, এর সঙ্গে সূচনা কম্পাঙ্কের সম্পর্ক করে দেওয়া আছে আমার ওই ক্লাসগুলোতে, অর্থাৎ প্রশ্ন উত্তরে পদার্থবিজ্ঞানের যে ক্লাস আছে ওখানে করে দেওয়া আছে। আলোক তড়িৎ প্রবাহ মাত্রা ও বিভব প্রবাহের সম্পর্ক লেখচিত্রের সাহায্যে দেখাও, এটিও ওই জায়গাতে করে দেওয়া আছে। তারপরে কোশ্চেন দেখো, নিবৃত্তি বিভব বা ছেদক বিভব কি, ইহা আপাতিত আলোর তীব্রতা ও কম্পাঙ্কের উপর কিভাবে নির্ভরশীল তা লেখচিত্রের সাহায্যে দেখাও। এই কোশ্চেনটি বেশি গুরুত্বপূর্ণ, বেশি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এর আগের কোশ্চেনটি এটাও ইম্পর্টেন্ট, কিন্তু তার থেকে এটা বেশি ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা আমি যদি স্টার মার্কের ভিত্তিতে ভাবি, এটা যদি সিঙ্গেল স্টার দেওয়া থাকে তাহলে এই কোশ্চেনটিতে ডবল স্টার দেওয়া রয়েছে। দেখো এটা তাহলে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষা আসার সম্ভাবনা এটার বেশি। এরপরে আছে সূচনা কম্পাঙ্ক কি, ইহা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, এগুলো মাঝে মধ্যে দিয়ে থাকে। আলোক তড়িৎক্রিয়ার বৈশিষ্ট্য বা সূত্র, এটাও 2 নম্বরের কোশ্চেন হতে পারে। ফোটন কি, এর বৈশিষ্ট্যগুলি লেখো। এইভাবে বৈশিষ্ট্যগুলি লেখো কোশ্চেন খুব কম থাকে, কিন্তু যে কোনো একটি বৈশিষ্ট্য দিয়ে 1 নম্বরের কোশ্চেন হতে পারে। আলোক তড়িৎক্রিয়া সংক্রান্ত আইনস্টাইনের সমীকরণ বিবৃত করো, এর সাহায্যে আলোক তড়িৎক্রিয়ার ব্যাখ্যা দাও। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষাতে প্রায় আসে এবং আসার সম্ভাবনাও খুব বেশি, এটি ভালো করে রেডি করবে। আপাতিত আলোর কম্পাঙ্ক এবং নিবৃত্তি বিভবের অথবা ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তির মধ্যে লেখচিত্র অঙ্কন করো। বেশি থাকে আপাতিত আলোর কম্পাঙ্ক এবং নিবৃত্তি বিভবের মধ্যে লেখচিত্র অঙ্কন করো, অথবা ওই কোশ্চেন ঘুরিয়ে দেওয়া থাকতে পারে আপাতিত আলোর কম্পাঙ্ক এবং ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তির মধ্যে লেখচিত্র অঙ্কন করো। তবে বেশি দেওয়া থাকে নিবৃত্তি বিভবের সঙ্গে এই যে কম্পাঙ্ক এবং নিবৃত্তি বিভব, এই দুটোর মধ্যে লেখচিত্র। এবং এখান থেকে প্লাঙ্কের ধ্রুবকের এবং কার্য অপেক্ষকের মান কিভাবে নির্ণয় করা যায়, তাহলে এখানে কম্পাঙ্ক ভার্সাস নিবৃত্তি বিভবের লেখচিত্র অঙ্কন করতে হবে। সেখান থেকে আমরা প্লাঙ্কের ধ্রুবক এবং কার্য অপেক্ষকের মান কিভাবে নির্ণয় করব, এটাও বেশ ইম্পর্টেন্ট আছে। এখানে যেন সিঙ্গেল স্টার দেওয়া আছে, এটাও ইম্পর্টেন্ট আছে। এবারে একটি নিউমেরিক্যাল প্রবলেম, যে কোন নির্দিষ্ট ধাতুর আলোক তড়িৎক্রিয়ার সূচনা তরঙ্গ দৈর্ঘ্য 400 ন্যানোমিটার, 200 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের অতিবেগুনি আলো পড়লে ওই ধাতুপৃষ্ঠ থেকে যে ইলেকট্রন নিঃসৃত হয় তার সর্বোচ্চ গতিশক্তি নির্ণয় করো। এটি ওখানে করে দেওয়া নেই, আমি এখানে করে দিচ্ছি। এখানে দেওয়া রয়েছে কি,
এখানে ধাতুর এখানে নির্দিষ্ট ধাতুর আলোক তড়িৎক্রিয়ার সূচনা তরঙ্গ দৈর্ঘ্য। সূচনা তরঙ্গ দৈর্ঘ্য আমি ল্যামডা 0 দিয়ে রিপ্রেজেন্ট করলাম। সূচনা তরঙ্গ দৈর্ঘ্য এটা কত আছে? 400 ন্যানোমিটার। 400 ন্যানোমিটার 400 ন্যানোমিটার ইকুয়াল টু 400 ইন্টু 10⁻⁹ মিটার। আর আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য যেটা, এটা হচ্ছে 200 ন্যানোমিটার 200 nm সমান 200 ইন্টু 10⁻⁹ মিটার। এইটা দেওয়া রয়েছে। অতিবেগুনি আলো পড়লে ওই ধাতু পৃষ্ঠ থেকে যে ইলেকট্রন নিঃসৃত হয় তার সর্বোচ্চ গতিশক্তি নির্ণয় করতে হবে। ধাতব পৃষ্ঠ থেকে যে ইলেকট্রন নির্গত হয় তার সর্বোচ্চ গতিশক্তি ই ম্যাক্স ইকুয়াল টু কত? এখানে আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণ লাগিয়ে সমাধান করতে হবে। আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণ আমি আমার ওই প্রশ্নোত্তরের যে আলোচনা ক্লাস ওখানে দিয়ে রেখেছি। তাহলে সমীকরণটা যেটা আমি এখানে লিখে দিচ্ছি, ই ম্যাক্স ইকুয়াল টু এইচ নিউ মাইনাস W0, যেখানে W0 ছিল ওই ধাতব পৃষ্ঠের, এটা হচ্ছে কার্য অপেক্ষক। তো এটাকে আমি যদি এভাবে লিখি এইচ নিউ মাইনাস W0 হচ্ছে কার্য অপেক্ষক, তার সঙ্গে সূচনা কম্পাঙ্কের সম্পর্ক এরকম ছিল। এটাকে যদি আমরা তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে লিখি তাহলে দাঁড়াবে HC বাই ল্যামডা মাইনাস HC বাই ল্যামডা 0। কম্পাঙ্কের সঙ্গে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক আমরা জানি নিউ সমান C বাই ল্যামডা হয়, এখানে নিউ 0 তাহলে C বাই ল্যামডা 0। তাহলে যদি HC কমন দিই তাহলে এটা আসবে 1 বাই ল্যামডা, এটা হবে 1 বাই ল্যামডা 0 এভাবে। তাহলে এইচ আর সির মান যদি বসিয়ে দিই এটা হবে 6.6 ইন্টু 10⁻⁻34 ইন্টু 3 ইন্টু 10⁻8 এটা ইন্টু ব্র্যাকেট দিয়ে 1 বাই ল্যামডা, ল্যামডার ভ্যালু এখানে এটা 200 ইন্টু 10⁻⁹ মাইনাস 1 বাই 400 ইন্টু 10⁻⁹ এটা আসছে। তাহলে এটা যদি আমি করে নিই 10⁻⁷ উপরে উঠলে এটা হবে, এটা আসবে 6.6 ইন্টু 10⁻⁻34 ইন্টু 3, এটা হবে 10⁻⁷, 10⁻⁷ উপরে গেলে 10⁻⁷, আচ্ছা 15, তাহলে এটা হবে 10⁻15 ইন্টু 1/2 মাইনাস 1/4। তাহলে এটা ইকুয়ালস টু, আমি যদি এদিকে লিখি তাহলে এটা 15 করে এটা 27, এটা জুলে আসবে, জুলে এটা হবে 1/4, 1/4 হলে তাহলে 6.6 ইন্টু 10⁻, এটা হচ্ছে 19 ডিভাইডেড বাই এটা 10⁻⁻34 আর এটা 15, ওর থাকছে 10⁻⁻19 আর এটা 6.6 আর এখানে 3 ইন্টু একটা 3 থাকছে আর এইটা 1/2 মাইনাস 1/4 দ্যাট ইজ 1/4 এটা থাকছে। এটা হচ্ছে জুল ইউনিটে আসবে, জুল, এটা জুল ইউনিটে আসবে। তাহলে এটাকে যদি আমি ইলেকট্রন ভোল্টে কনভার্ট করতে চাই তাহলে 6.6 ইন্টু 10⁻⁻19 ইন্টু 3 বাই এটা ছিল 4 ইন্টু ইলেকট্রনের চার্জ 10⁻⁻19, এটা দিয়ে ভাগ করলে এটা আসবে ইভিতে আসবে। ওটা প্রথমে জুলে আসবে উত্তর, জুল থেকে আমি যদি ইলেকট্রন ভোল্টে কনভার্ট করতে চাই এখানে গতিশক্তির একক যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট, তাই ইলেকট্রন ভোল্টে ট্রান্সফার করছি। আর ইলেকট্রন ভোল্টে ট্রান্সফার করতে গেলে ইলেকট্রনের আধান দিয়ে ডিভাইড করলেই হয়ে যাবে। তাহলে এটা কত আসবে ডিভাইড করলে দেখে নিচ্ছি, এটা 10⁻19 চলে যাচ্ছে 4
অ্যাপ্রক্স এটা 16×4 = এটা তাহলে 4×4, ওটা প্রায় 3 ইভির কাছাকাছি আসবে। যদি ক্যালকুলেটর দিয়ে তোমরা এটা করো, যদি এটা মুখে মুখে করতে হয় তাহলে দেখো এটা 16 1.6 আর এটা 4, তাহলে কত হবে 6.4, আর উপরে আছে 6.6, তাহলে নিয়ারলি ইকুয়ালস টু 1 পয়েন্ট সামথিং। তাহলে 1 যদি ধরে নিই তাহলে 1 এর সঙ্গে 3 মাল্টিপ্লাই করলে ওটা আসবে 3, আর অ্যাকচুয়াল এটা ক্যালকুলেটর ব্যবহার করলে আসবে 3.1 ইভি মতো আসবে। তবে ক্যালকুলেটর ইউজ করতে না দিলে তাহলে 3 রাউন্ড ফিগারে অ্যান্সার করলে খুব অসুবিধা হবে না। এটা 1.6 16×4 মানে 6.4 আসবে, আর এটা আছে উপরে 6.6, তাহলে প্রায় 1, আর 1 এর সঙ্গে 3 মাল্টিপ্লাই করলে অ্যাকচুয়ালি আসবে 3 আসবে। এর থেকে বেশি অ্যাকুরেট করা যাবে না, তবে একজাক্ট ক্যালকুলেটর দিয়ে করলে এটা আসবে 3.1 ইলেকট্রন ভোল্ট। এই হচ্ছে এর সমাধান। নেক্সট, তাহলে আমরা 10A এর সমাধানটা কিভাবে করা যাবে এটা দেখে নিলাম। এটা আমার ওই প্রশ্নোত্তরের ক্লাসে দেওয়া নেই। তাহলে এর পরের যে প্রশ্নটি দেওয়া আছে দেখো, ল্যাম্বডা তরঙ্গ দৈর্ঘ্যের কোনো আলোকরশ্মি দ্বারা একটি ধাতব তলকে আলোকিত করলে, এটা নিবৃত্তি নয়, নিবৃত্তি বিভব হয় V0। একই তলকে 2 ল্যাম্বডা তরঙ্গ দৈর্ঘ্যের আলোকরশ্মি দ্বারা আলোকিত করলে নিবৃত্তি বিভব কত হবে? এটা বিভব হয় V0/4। বায়ুতে আলোর বেগ c হলে আলোক তড়িৎ নিঃসরণের সূচনা কম্পাঙ্কের মান কত হবে? এই যে প্রশ্নের উত্তর, এখানে একটু আধটু স্পেলিং মিস্টেক আছে, এগুলো দেখে নেবে, এগুলো মিস্টেক হয়ে আছে। তো এই প্রশ্নটির উত্তর আমার ওই থিওরি ক্লাসে দেওয়া আছে, অর্থাৎ প্রশ্ন উত্তরের যে পদার্থবিজ্ঞানের ক্লাস সেখানে করে দেওয়া রয়েছে, এটা তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। নেক্সট, ডি ব্রগলি প্রকল্পটি বিবৃত করো এবং ব্যাখ্যা করো। এটাও থিওরিটিক্যাল কোশ্চেন, প্রশ্ন উত্তরের ক্লাসে পেয়ে যাবে। ভরবেগের সঙ্গে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তনের লেখচিত্র অঙ্কন করো, এটাও ওখানে পাওয়া যাবে। এবারে বস্তু তরঙ্গ কি? ডি ব্রগলি যে কনসেপ্ট দিয়েছিলেন সেখান থেকে বস্তু তরঙ্গ কি, এর সঙ্গে আলোক তরঙ্গের পার্থক্য লিখো। ওখানে অ্যান্সার করে দেওয়া আছে, ভি ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে গতিশীল ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের রাশিমালা প্রতিষ্ঠা করো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। গতিশীল ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের রাশিমালা প্রতিষ্ঠা করো, প্রতিষ্ঠাও দিতে পারে, এখান থেকে কিছু নিউমেরিক্যাল প্রবলেম দিয়েও থাকে। তাহলে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান, এখানে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের রাশিমালা এটা সমান 150/v, ওটা এভাবেও লিখে 12.27/√v, এভাবেও হয়, এত আর্মস্ট্রং এইভাবে লেখা হয়। তো এর যে প্রমাণটি ওই প্রশ্ন উত্তরের আলোচনাতে করে দেওয়া রয়েছে, ওখান থেকে দেখে নেবে। আর নিউমেরিক্যাল থাকলে সরাসরি এই ফর্মুলায় মান বসিয়ে করা যেতে পারে, তাহলে সহজ হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, ডেভিসন এবং গারমারের পরীক্ষা থেকে কি জানা যায়? এই কোশ্চেনটির উত্তর খুব সংক্ষিপ্ত, এটা বস্তু তরঙ্গের উপস্থিতি সম্পর্কে ধারণা দেয়। এই কোশ্চেনের অ্যান্সারও ওখানে দেওয়া রয়েছে। একটি প্রোটন ও একটি আলফা কণাকে স্থির অবস্থা থেকে একই বিভব প্রভেদ প্রয়োগ করে ত্বরান্বিত করা হলো, এদের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত? ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত? এটা ওখানে পেয়ে যাবে, সলিউশন করে দেওয়া রয়েছে। নিউট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের রাশিমালাটি লিখো, এটাও ওখানের প্রশ্ন উত্তরে দেওয়া রয়েছে। ফোটন দ্বারা ইলেকট্রন উৎপাদন এবং ইলেকট্রন দ্বারা ফোটন উৎপাদনের একটি করে উদাহরণ। হ্যাঁ, এটা একটু বলে দিই। ফোটন দ্বারা ইলেকট্রন উৎপাদন কোথায় করা হয়? আলোক তড়িৎ ক্রিয়াতে। ওখানে আলো এসে পড়ে, অর্থাৎ ফোটন কণা এসে ধাতব পৃষ্ঠে আপতিত হয়, সেখান থেকে ইলেকট্রন নির্গত হয়, ফোটন দ্বারা ইলেকট্রন উৎপাদন। আর ইলেকট্রন দ্বারা ফোটন উৎপাদন ওটা হচ্ছে কুলিজ নলে, এক্স রশ্মি তৈরির সময় ওটা হয়। ওখানে কি হয়, ইলেকট্রন এসে উচ্চ গতিশক্তি নিয়ে এলো, ইলেকট্রন ধাক্কা মারলো অ্যান্টি ক্যাথোডে, সেখান থেকে তৈরি হলো এক্স রশ্মি ফোটন।
তাহলে ফোটন উৎপাদন, ওটার উদাহরণ, এই দুটোই উদাহরণ পাশাপাশি থাকে, ওটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে দেখবে। তারপরে যেটা আছে এটা নিউমেরিক্যাল 0.01 আর্মস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট ফোটন কণার ভরবেগ কত, এটাও ওইখানে করে দেওয়া রয়েছে। আর তোমরা চাইলে এটা করে নিতে পারো ল্যামডা ইকুয়াল টু h/p। তাহলে এটা তাহলে কিটা বের করতে হবে, ভরবেগ। তাহলে p ইকুয়াল টু h/λ, h এর মান বসিয়ে দেবে 6.6 ইন্টু 10⁻⁻34, আর ল্যামডার মান 0.01 আর্মস্ট্রং, তাহলে 0.01 ইন্টু 10⁻⁻10। এটা করলে কত আসবে, 6.6 ইন্টু 10⁻22 কেজি মিটার পার সেকেন্ড, এরকম আসবে। ওখানেও এই প্রবলেমটি দুটি জায়গাতে করে দেওয়া আছে ওই প্রশ্নোত্তরের আলোচনাতে, অবশ্যই পেয়ে যাবে। তাহলে আমাদের এখানে টোটাল কোশ্চেন সংখ্যা দেখো, এখানে টোটাল কোশ্চেন সংখ্যা হচ্ছে, এখানে দেওয়া রয়েছে টোটাল 17টি কোশ্চেন। তার মধ্যে নিউমেরিক্যাল কয়েকটি আছে, নিউমেরিক্যাল নিয়ে টোটাল 17টি প্রশ্ন এখানে দেওয়া আছে ছোট বড় করে। তো এর মধ্যে থেকে 2 নম্বরের 2টি কোশ্চেন, সেটা 1-1-2 হতে পারে অথবা 2-2 করে হতে পারে, এরকম 2টি কোশ্চেন এখান থেকে অবধারিত পাওয়া যাবে। তাহলে এই কোশ্চেনগুলি মনোযোগ সহকারে এগুলো যদি প্র্যাকটিস করে নাও একবার প্রশ্ন উত্তর আকারে, তাহলেই কিন্তু ওই 4 নম্বর পেতে কোনো অসুবিধা হবে না, একদম নিশ্চিত পেয়ে যাবে। থ্যাংক ইউ, গুড বাই। আবার আসবো নেক্সট সাজেশন পার্টে।